বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। উচ্চতর গণিতে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য পড়ব। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, টলেমির উপপাদ্য। আর টলেমির নাম তোমরা অনেক আগে থেকেই জানো, টলেমির নাম শুনেছো। গণিতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নাম, অনেক গুরুত্বপূর্ণ নাম। টলেমির উপপাদ্য সম্পর্কে আমরা জানবো। আগে আমরা উপপাদ্যটা জেনে নিই যে উপপাদ্যটা কি, তারপরে আমরা উপপাদ্যটার প্রমাণ শিখব যে এই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো ধৈর্য ধরে অবশ্যই ক্লাসটা করতে হবে, কেননা আমি একেবারে পই করে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেব। অনেক সময় নানাবিধ কারণে বইয়েতে সংক্ষেপে লেখা থাকে, যে কারণে তোমাদের বুঝতে অসুবিধা হয়। আমি ওই সকল জায়গায় হয়তো একটু ডিটেলস করব, রাইট? তাতে মনে হতে পারে যে উপপাদ্যটা একটু বড় হয়ে গেল। কোনো প্রবলেম নেই, তুমি 100% বুঝেছো কিনা সেটা বড় কথা। কত বড় হলো এটা দেখার বিষয়টা। বড় ছোট এখানে ফ্যাক্ট নয়। তুমি যদি পারো তাহলে বড় হলেও সমস্যা নেই, আর না পারলে ছোট হয়েই লাভ কি, তাই না? বড় ছোট কোনো ফ্যাক্ট না, বিষয়টা বুঝতে পারাটা হলো ফ্যাক্ট। চলো আমরা টলেমির উপপাদ্যটা আগে পড়ে নিই। টলেমি সাহেব কি বলেছেন আসলে? টলেমি সাহেব বলেছেন যে কোন একটা চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয়, এটা একটা শর্ত যে চতুর্ভুজ হলেই হবে না, বৃত্তস্থ চতুর্ভুজ হতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণদ্বয় দৈর্ঘ্য অসমান হতে পারে, দুইটা কর্ণের দৈর্ঘ্য ভিন্ন রকম হতে পারে। তাহলে কর্ণদ্বয় তো দুইটা দৈর্ঘ্য, তো একটা গুণন আরেকটা, তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যখন দুইটা দৈর্ঘ্য পাবো তাদের গুণফল কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এখন বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান বলতেছে এই কারণে যে একটা বাহুর যে বিপরীত বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন হতে পারে। এই দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল হলো ওই দুইটা বাহু নিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার অন্য দুইটা যে বিপরীত বাহু, ওই দুইটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন হতে পারে বা একই হতে পারে, অসুবিধা নেই। তাদের গুণফলই হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? কাজেই বিপরীত, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পাবো চারটা বাহু দিয়ে আয়তক্ষেত্র পাবো দুইটা, এই জন্য বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। আমরা যদি চিত্র নিয়ে বিষয়টা দেখি তাহলে ভালো হবে। তার মানে চিত্রের মাধ্যমে আমরা যদি এই উপপাদ্যটাকে বর্ণনা করি, তো কোন জ্যামিতিক প্রতিজ্ঞাকে চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে বলে বিশেষ নির্বাচন, রাইট? সো চলো আমরা চিত্র এঁকে এই উপপাদ্যটা বর্ণনা করার চেষ্টা করি। প্রথমে উনি যা বলেছেন তার চিত্রের মাধ্যমে আমরা বর্ণনা করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে একটা বৃত্ত নিতে হয়, বৃত্তস্থ চতুর্ভুজ করতে হবে। চতুর্ভুজ এঁকে বৃত্ত আঁকা যাবে না, তাহলে সমস্যায় পড়বে। বৃত্ত এঁকে চতুর্ভুজ আঁকতে হবে, তাহলে সহজ হবে। চলো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে নিই। হ্যাঁ, মনে করো এটা অনেক সুন্দর একটা বৃত্ত হয়েছে, ঠিক আছে? এটা ধরে নাও যে অনেক সুন্দর একটা বৃত্ত হয়েছে, কারণ আমি ফ্রি হ্যান্ড এঁকেছি, এটাই অনেক সুন্দর, কি বলো? আচ্ছা, এখন এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আমাদের নিতে হবে, এমন ভাবে নিতে হবে যে তাদের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো আমি এরকম একটা আয়তক্ষেত্র নিচ্ছি, দেখো এরকম নিলাম, দেন আমি এরকম নিলাম এবং এরকম নিলাম। আচ্ছা, একটা বাহু একটু বাঁকা হয়ে গেছে, তাই না? একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা অন্য আকৃতির চতুর্ভুজ নিতে পারো, কিন্তু আমি যে আকৃতির নিয়েছি এই আকৃতির নিতে হবে এমন নয়, তুমি অন্যরকম করে নিতে পারো। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ হলেই হলো। তবে আরো কিছু কিছু বিষয় মেনটেন করতে হবে, অবশ্য একটা বিষয় আছে। যেমন এখন এটা তো একটা চতুর্ভুজ হলো, কর্ণদ্বয় আঁকা দরকার, তাহলে আমরা কর্ণদ্বয় এঁকে নিই। তো কর্ণদ্বয় এঁকে নিই, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, হ্যাঁ এই একটা কর্ণ। তাহলে কর্ণদ্বয় আঁকলাম। তো এই কর্ণটা আমি আর একটু ভালো করে আঁকবো, কেননা এখানে আরো কাজ আছে। হ্যাঁ,
এই একটা কর্ণ। এখন তো আমি নাম দিয়ে ফেলি, চতুর্ভুজটার নাম দিয়ে ফেলি। চতুর্ভুজের নাম দিলে কর্ণদ্বয়ের নাম পাওয়া যাবে, তাই না? তাহলে চতুর্ভুজের নাম দিয়ে দিই এ বি সি ডি। এই এ বি সি ডি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। আর কর্ণদ্বয় তাহলে কি হলো? এসি এবং বিডি। তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এসি ইনটু বিডি। এই যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল হবে কার সমান? বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে বিপরীত বাহু এদিকে এবি বাহুর বিপরীত বাহু সিডি, তাহলে এই এবি আর সিডি বাহুকে নিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি ইনটু সিডি। তাহলে একটা হলো এবি ইনটু সিডি, এই একটা আয়তক্ষেত্র। তাহলে আমাদের এবি গেল, সিডি গেল। অন্য দুটো বাহু কি আছে? বিসি এবং এডি। তাহলে আরেকটা হবে বিসি ইনটু এডি। এই যে দুইটা আয়তক্ষেত্র পেলাম, এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই যে সমষ্টি বোঝা গেল, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা এবার ফর্মালি বলে ফেলি, একদম যেভাবে লিখতে হবে ঠিক সেভাবে বলে ফেলি, রাইট? মনে করি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি ও বিডি দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এই হয়ে গেল, খুব ছোট্ট একটা স্টেপ, তাই না? বিশেষ নির্বাচন। মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় এসি ও বিডি। কর্ণদ্বয় এসি ও বিডি প্রমাণ করতে হবে এটা। ওকে, চলো তাহলে এবার আমাদের এটা প্রমাণ করার স্বার্থে আমরা কিছু বাড়তি কাজ করব। সে বাড়তি কাজটা আমি কিন্তু এটা পরিকল্পনা করেই অঙ্কন করেছি। তো প্রমাণ করার স্বার্থে পরিকল্পনা করেই অঙ্কন করেছি। লক্ষ্য করো এই চিত্রটায়, তুমি লক্ষ্য করো আমি প্রথমে বলেছি এভাবেই আঁকতে হবে এমন নয়, তুমি তোমার মতো করে আঁকবে। আমি যেভাবে প্রমাণ করব সেই পরিকল্পনায় এঁকেছি, এবং সেক্ষেত্রে দেখো বিএসি কোণ এবং সিএডি কোণ একটা অসমান দুইটা কোণ। দেখো অসমান দুইটা কোণ, বিএসি কোণটা ছোট, রাইট? আর সিএডি কোণটা বড়। বিএসি কোণটা ছোট, সিএডি কোণটা বড়। এখন আমরা করব কি? এই সিএডি কোণ থেকে বিএসি কোণের সমান করে আমরা একটা কোণ কেটে নিব। কিভাবে? এই ডিএসি বা সিএডি কোণ থেকে কেটে নিব এরকম এই কোণের সমান করে। তো আমরা জ্যামিতিক পদ্ধতিতে ইচ্ছে করলে কেটে নিতে পারি। এই যে কেটে নিলাম, মনে করো এটা দিলাম আমি পি। তার মানে এই বিএসি কোণের সমান করে দেখো এই যে এই কোণের সমান করে, এই কোণের সমান করে আমি এখানে একটা কোণ নিয়ে দিলাম। তার মানে ডিএ বাহুর সাথে কিন্তু কোণটা নিয়েছি, রাইট? তাহলে আমরা অত কিছু লিখবো না, আমরা এভাবে লিখবো, ত্রুটি মুক্ত লিখবো, কিন্তু সংক্ষেপে লিখবো। কিরকম? এভাবে বলবো বিএসি কোণ ইকুয়াল টু ডিএপি কোণ নেই। বা তার আগে আমরা বলে নিতে পারি যে আমরা তো আসলে পরিকল্পনা করেই বিএসসি কোণকে ছোট করে রেখেছি। তো তার আগে এভাবে বলতে পারি যে বিএসসি কোণ কে সিএডি কোণের চেয়ে ছোট ধরে, কারণ আমরা ধরে নিয়েই তো এভাবে অঙ্কন করেছি। সো আমরা বলবো বিএসসি কোণকে সিএডি কোণ অপেক্ষা ছোট ধরে সিএডি কোণ থেকে বিএসসি কোণ ইকুয়াল টু ডিএপি কোণ কেটে নেই। তুমি যেভাবে লেখো তুমি সংক্ষেপেও লিখতে পারো, রাইট? আচ্ছা, তো এপি রেখাংশ বিডি কর্ণকে পি বিন্দুতে ছেদ করেছে, এটাও বাড়তি দিতে পারো। এপি রেখাংশ যে ডিএপি কোণ নিয়েছি তার এপি রেখাংশ, এটা বিডি কর্ণকে পি বিন্দুতে ছেদ করেছে, এটুকু দিয়ে দিতে পারো। এটুকু না দিলেও সমস্যা হবে না, দিয়ে দিলে ভালো। ওকে, আমাদের অঙ্কনের কাজ শেষ। বিশেষ নির্বাচন গেল, অঙ্কন গেল। চলো এবার প্রমাণ শুরু করে দিই। প্রমাণটা আমি একটু একটু লিখবো, এখানে বোর্ডে লিখবো প্রমাণটা। হ্যাঁ, বিশেষ নির্বাচন লিখি নাই, অঙ্কন লিখি নাই, কিন্তু প্রমাণটা আমি লিখবো। প্রমাণটা স্টেপ বাই স্টেপ যদি তুমি বোঝো, স্টেপ বাই স্টেপ, একবারে পুরোটুকু বোঝার দরকার নাই, একটা একটা করে স্টেপ তুমি বোঝো, আয়ত্ত করো, দেখবে একদম ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। লক্ষ্য করো, চিত্রে লক্ষ্য করো যে এই যে এবি একটা বৃত্তচাপ, রাইট? এই এবি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ খুঁজে পাওয়া যায় কিনা? এবি চাপের উপর দেখো এসিবি কোণ, এটা কিন্তু এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এটা কিন্তু এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই যে এটা। আবার এবি চাপের উপর আরেকটা বৃত্তস্থ কোণ আছে এবি চাপের উপর, সেটা হলো এডিবি কোণ, আছে না? হ্যাঁ, এটা কিন্তু আমরা কাজে লাগাবো, রাইট?
তারও আগে যেটা করতে চাই সেটা হলো আমাদের তো বিএসি কোণ, এই যে বিএসি কোণ ইকুয়াল টু পিএডি কোণ। পিএডি কোণ কেন? অঙ্কন অনুসারে। আমরা এখানে লিখবো অঙ্কন অনুসারে, রাইট? এটা অঙ্কন করেছি এভাবে না? হ্যাঁ, এই বিএসি কোণের সমান করেই তো পিএডি কোণ কেটে নিয়েছিলাম। কাজে আমরা এটা লিখে লিখবো অঙ্কন অনুযায়ী বা অঙ্কন অনুসারে। এবার লক্ষ্য করো, এই দুইটা কোণের মাঝখানে একটা কোণ আছে না? দেখো আমি এটাকে কালো মার্কিং করি। এই যে মাঝখানের কোণটা হলো এই কোণটা, রাইট? এই কোণটার নাম কি? সিএপি কোণ বা পিএসি কোণ, যাই বলো। এই বিন্দুটাকে মাঝখানে রাখলে এই যে পিএসি কোণ বা সিএপি কোণ, যাই বলো একই। এই মাঝখানের কোণটা কার? এর নাকি এর? কার? দুইজনেই কিন্তু দাবি করবে। এ বলবে এই কোণটা আমার, ও বলবে না এটা আমার, রাইট? কিন্তু আমরা কাউকেই দিতে চাই না, আবার দুইজনেই দিয়ে দিই। কি বলো? দুইজনেই দিই, দুইজনেরই এখানে অংশ আছে। আসলে তাই হওয়া উচিত বিচার বিবেচনা করলে। কি বলো? তাহলে এই মাঝখানের কোণটা এই কোণেরও এই কোণেরও দুইজনেই দিয়ে দিই। তার মানে এর কাছেও দিয়ে দেবো যোগ করে, ওর কাছেও দিয়ে দেবো যোগ করে, উভয় পক্ষে পিএসি কোণ যোগ করি। তাহলে বিএসি কোণ যোগ পিএসি কোণ। তাহলে যদি আমরা এই বিএসি কোণে দিয়ে দিই তাহলে ওই বেটা রাগ করতে পারে পিএডি কোণ, এই বেটা কিন্তু রাগ করতে পারে পিএডি কোণ। এই জন্য ওরে আমরা রাগ করতে দেব না, ওকেও দিলাম। বললাম না এটা শুধু ওরে দেই নাই, তোমারেও দিছি, এটা তোমারও ওরও, উভয় পক্ষে যোগ করে দিলাম। ওকে, কিন্তু এই উভয় পক্ষে যোগ করে দেওয়াতে এখন একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে দেখো? বিএসি কোণ আর পিএসি কোণ যদি যোগ করো, দেখো এই কোণ আর এই কোণ যদি যোগ করো তাহলে এতটুকু হয় না? দেখো তো, তাহলে এই কোণটার নাম হয় বিএপি কোণ, রাইট? বিএপি বা হ্যাঁ বিএপি কোণ হয়েছে, রাইট? ইকুয়াল টু ওপাশে কি হয়েছে? পিএডি আর পিএসি। দেখো তো পিএডি, এই যে পিএডি আর পিএসি এতটুকু হয়, এই যে এতটুকু হয়। এই কোণটার নাম হয় সিএডি, এই কোণটার নাম হয় সিএডি কোণ, রাইট? এই আমাদের একটা স্টেপ কিন্তু অলরেডি হয়ে গেল। বুঝেছো নিশ্চয়ই? আমি বোঝার সুবিধার্থে এই স্টেপটাকে আমি এক লিখলাম। আসলে কিন্তু তোমরা পরীক্ষায় যদি প্রমাণ করো এরকম এক দুই লেখার দরকার নেই। আমি তোমাকে সুন্দর করে বোঝানোর স্বার্থে কিন্তু এখানে এক লিখলাম যে এক নাম্বার স্টেপ আমাদের এটা। দুই নাম্বার স্টেপের একটা অংশ কিন্তু আমি আগেই বলে ফেলেছি। তার আগে এই যে কোন চিহ্নগুলো যে দিয়েছি, এই যে বৃত্তচাপ লিখেছি, এই হিবিজিবি লাগতেছে, একটু মুছিয়ে দিই। হ্যাঁ মুছিয়ে দিই, এগুলো হিবিজিবি লাগতেছে, বাস। ওকে, এবার দেখো এই যে এবি চাপের উপর যে দুইটা বৃত্তস্থ কোণ আমি লাল মার্কিং করে রাখছি, রাইট? তাহলে এই দুইটা কোণ নিশ্চয়ই সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ নয়, পরস্পর সমান। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এই বিষয়টাকে? একই চাপ এবি এর উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ এসিবি কোণ এবং এডিবি কোণ, রাইট? এই বাংলাটা ঠিক এভাবে লিখবো। একই চাপ এবি এর উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ আছে, তাই না? দুটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এসিবি কোণ ও আরেকটা আছে কি এডিবি কোণ। এভাবে যদি আমরা লিখি, এরপরে লিখব অতএব এই দুইটা কোণ সমান। কেননা আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। জানি কিনা আমরা? অবশ্যই জানি। কোথায় জানি, কিভাবে জানি? জেনারেল ম্যাথমেটিক্স আমরা এই উপপাদ্য পড়েছি, রাইট? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, এখন এই যে এসিবি কোণ, লক্ষ্য করো এসিবি কোণ আর এই যে এডিবি কোণ, এডিবি কোণ। দেখো তো এডিবি কোণ যা, এডিবি কোণ তাই। লক্ষ্য করো, তাহলে এই এডিবি কোণটাকে একটু অন্যরকম করে লিখতে চাই, আর এটাকে ওইভাবে আসলে লেখা যায় না। এসিবি কোণটাকে কিন্তু ওভাবে লেখা যাচ্ছে না, সো এটাকে লিখবো আমরা এডিবি কোণ, রাইট? এভাবে আমরা লিখতে পারি। ওকে, তো আমরা একই চাপ এবি এর উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ নিয়েছি। একইভাবে লক্ষ্য করো, আমরা কিন্তু
এবি চাপের উপর যেমন দুইটা বৃত্তস্থ কোণ নিয়েছি, তেমনি এডি চাপের উপর দেখো এ বিন্দু দিয়ে একটা চাপ এবি আর ওদিকে আছে একটা চাপ এডি। তো এই দিকের এই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ নিয়ে আমরা এটা করেছি। ওদিকের এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ নয় নিয়ে এমন একটা কাজ আমরা করতেই পারি। আছে কিনা দেখে তো এডি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে কিনা। হ্যাঁ, এডি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ এসিডি, রাইট, আর এডি চাপের উপর আরেকটা বৃত্তস্থ কোণ এবিডি আছেই তো। তাহলে একই ভাবে আমরা লিখি একই চাপ এডি এর উপর দণ্ডায়মান, এডি এর উপর আমি পুরোটা লিখলাম না, দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ কি কি। হ্যাঁ, দুটি বৃত্তস্থ কোণ কি কি আছে, একটা আছে এসিডি, তাহলে এসিডি কোণ ইকুয়াল টু আরেকটা আছে এবিডি, এবিডি। আমি কিন্তু বাংলাটা অ্যাভয়েড করেছি। আমরা লিখব একই চাপ এডি এর উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ এসিডি কোণ ও এবিডি কোণ, অতএব দিয়ে লিখব আমরা এইটা। তো মাঝখানে কিন্তু অনেকটুকু বাংলা আমি লিখি নাই, তোমরা অবশ্যই লিখবে। আচ্ছা, এখন একই ভাবে এই যে এই লাইনের পর এই লাইনটা যেভাবে করেছিলাম এসিডি, একটু লক্ষ্য করি এসিডি কে আর ভিন্নভাবে লেখা যায় না, এসিডি আর ভিন্নভাবে লেখা যায় না, কিন্তু এবিডি লক্ষ্য করো এবিডি এবিপি, রাইট। হ্যাঁ, এটাকে লিখতে পারি আমরা এবিপি। তাহলে এসিডি ঠিকই থাকলো, এসিডি এটাকে আর ভিন্ন রকম করে লেখা যায় না, কিন্তু এটাকে লেখা যায় এবিপি, এভাবে লেখা যায়, রাইট। ব্যাস, আমরা কিন্তু বলবো যে আমরা আরেকটা স্টেপ আমরা করে ফেললাম, এটাকে আমরা বলতে পারি 2 নম্বর স্টেপ। এই যে 2 নম্বর স্টেপ করে ফেললাম আমরা। এইটুকু 1 নম্বর স্টেপ যদি বলি, এইটুকু 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপটা কিভাবে আসছে, এবি চাপের উপর দণ্ডায়মান দুটো বৃত্তস্থ কোণ ইকুয়াল করে দিয়েছি, আর এদিকে এডি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ ইকুয়াল করে দিয়েছি। এইভাবে কিন্তু আমাদের 2 নম্বর স্টেপটা আসলো। এবার চলো আমরা 3 নম্বর স্টেপে চলে যাই। 3 নম্বর স্টেপটা কোথায় লিখতে পারি, এগুলি তো লাগবে, এগুলি তো এমন ভাবে লিখেছি যে মুছে ফেলাও যাবে না। চলো আমরা 3 নম্বর স্টেপটা এখানে লিখে ফেলি, এবং এখানে যদি আমি 3 লিখে দেই তাহলে আর কোনো প্রবলেম হবে না, কি বলো? তোমরা তো অবশ্যই নিচে নিচে লিখবে। আচ্ছা, 3 নম্বর স্টেপটা কি করতে চাই একটু লক্ষ্য করো। এই যে বিএপি কোণ আর এই যে সিএডি কোণ, দেখো তো এটা কোণ চিন্তা না করে আমরা এটাকে ত্রিভুজ চিন্তা করতে পারি না, একটু লক্ষ্য করো। দেখো এই যে বিএপি ত্রিভুজ বা এবিপি ত্রিভুজ, আর সিএডি কোণ যেখানে আছে সেখানে সিএডি কোণকে একটা ত্রিভুজ আকারে সিএডি এটা এসিডি ত্রিভুজ নেই। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা চিন্তা করব এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী দেখাতে পারি কিনা, সদৃশকোণী প্রমাণ করব। ত্রিভুজ দুটো কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম। কিন্তু এই যে বিএপি আর সিএডি, একটা ত্রিভুজ বিএপি না বলে যখন আমরা ত্রিভুজ বলবো তখন কিন্তু বিএপি না বলে এবিপি বলা একই কথা, পিএবি বলা একই কথা। ত্রিভুজ যখন বলবো তখন তো শীর্ষবিন্দুগুলো এলোমেলো হলে কোনো সমস্যা নেই। কাজে আমরা বলবো বিএপি ত্রিভুজ ও সিএডি ত্রিভুজে এভাবে লিখবো আমরা যে ত্রিভুজ বিএপি না লিখে আমি এবিপি লিখলাম, ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি এই দুইটা ত্রিভুজে লক্ষ্য করো এই যে এই বিএপি ত্রিভুজের একটা কোণ তো এটা বিএপি কোণ ইকুয়াল ওই ত্রিভুজের দেখো এসিডি ত্রিভুজের একটা কোণ, তাহলে এইটা ইকুয়াল টু এটা আমরা লিখতেই পারি। তাহলে লিখি আমরা যে বিএপি কোণ সমান সমান সিএডি কোণ, রাইট, লিখতে পারি এটা। আচ্ছা, এই দুইটা ত্রিভুজের আরো কি কোনো কোণ এখানে আমরা প্রমাণ করেছি? দেখো তো আরো কোনো কোণ প্রমাণ করেছি কিনা। দেখো এই যে এসিডি ত্রিভুজের, দেখো এসিডি ত্রিভুজের আরো কোণ আছে কিনা, এটা তো নিয়েছি আমরা। এই যে বিএপি এসিবি, দেখো বিএপি এই যে দেখো বিএপি ত্রিভুজের বিএপি কোণ এসিডি ত্রিভুজের এই যে আরেকটা কোণ আছে না। হ্যাঁ, এটা আমরা বামে লিখবো আর এটা ডানে লিখবো, অসুবিধা নেই তো, একই কথা। এটা বামে লিখবো এটা ডানে, কারণ এই ত্রিভুজটা আমি আগে লিখেছি, এইজন্য এটা এই পাশে লিখবো ওইটা ওই পাশে লিখবো, এখান থেকে লিখবো। এই যে খুঁজে খুঁজে দেখতে হবে যে ওই দুইটা ত্রিভুজের আর কোনটা কোণ আছে, কোনটা আমি নিতে পারি, এটা নিব। তাহলে কি এবিপি কোণ ইকুয়াল টু এসিডি কোণ। হ্যাঁ, এবিপি কোণ এবিপি কোণ ইকুয়াল টু এসিডি কোণ। দেখো তাহলে দুইটা ত্রিভুজের এই ত্রিভুজের দুইটা কোণ ও দুইটা আর ওই ত্রিভুজের দুইটা কোণের সমান হয়েছে। তো আরেকটা কোণ যদি সমান দেখানো যায় তাহলেই তো সদৃশকোণী বলা যায়। একটা ত্রিভুজের 3টা কোণ যদি অন্য একটা ত্রিভুজের অনুরূপ 3টা কোণের সমান হয় তাহলেই তো ওই দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয়। আর তখন আমরা
লিখতে পারবো সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আরেকটা কোণ দেখানো দরকার, কিন্তু তুমি দেখো এখানে একেবারে হারিকেন লাগাইয়া খুঁজলেও তুমি পাবা না। তো আরেকটা কোণ কি করব, অবশিষ্ট আরেকটা কোণ। অবশিষ্ট কোণ কিভাবে খুঁজে পাবো, দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দুইটা মাঝখানে আছে, একটা এ আর একটা পি, কোনটা নাই মাঝখানে পি, তাহলে পি রে মাঝখানে দিয়ে লেখো, তাহলে অবশিষ্ট কোণটা চলে আসবে। এই চিত্রেও খোঁজার দরকার নাই, এইখানেও খোঁজার দরকার নেই, একদম সহজ। অবশিষ্ট কোণ কিভাবে পাবো, লিখবো অবশিষ্ট, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা পুরোটা লিখবে। অবশিষ্ট কোণ কোণ, পি থেকে মাঝখানে লিখবো এ পি বি কোণ, হ্যাঁ ইকুয়াল টু, এখানেও লিখবো অবশিষ্ট, পুরোটা লিখবে তোমরা। এখানে তাহলে কি এ আছে মাঝখানে, সি আছে মাঝখানে, ডি মাঝখানে দিয়ে লিখবো এডিসি, এডিসি, বোঝা গেল? আচ্ছা তাহলে দেখো তো এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণী। তাহলে আমরা লিখতে পারি, এইখানে একটু মুছিয়ে দিলাম, হ্যাঁ এখানে একটু মুছিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি পি, অতএব দিয়ে লিখবো ও ত্রিভুজ এ সি ডি সদৃশ্য কোণী, এটা আমরা বলতে পারি সদৃশ্য কোণী, এই দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণী। তো সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এবার আসো অনুরূপ বাহু ধরার পালা। এই অনুরূপ বাহু ধরতে গিয়ে কত রকমের সমস্যা যে হয় তার ইয়াত্তা নেই। তো খুব সহজ নিয়ম আছে অনুরূপ বাহু ধরার, খালি মধ্যবিন্দুগুলো ধরবা। দেখো এই যে বিএপি কোণের এ আর এবিপি কোণের বি, তাহলে দেখো এই এ আর বি, এই যে বিএপি কোণের শীর্ষবিন্দু, কোণের শীর্ষ কি এ, আর এবিপি কোণের শীর্ষবিন্দু বি, এই দুইটা শীর্ষবিন্দু ধরবো, তার মানে মধ্যবিন্দু ধরবো, এটা এ আর এটা বি, তাহলে এবি বাহুর অনুরূপ হবে এসি বাহু, তাহলে এবি বাহুর অনুরূপ এসি বাহু, তো এবি অনুপাত এসি লিখবো। তাহলে আমি নিয়ে নিই এবি, অতএব দিয়ে এবি অনুপাত, এই যে অনুপাত এসি, এই যে এবি অনুপাত এসি ইকুয়াল টু, এখন অন্য আরো দুইটা বাহুর অনুপাত দেব। অন্য আরো দুইটা বাহু কি নিতে পারি, এবি তো দিছি, আচ্ছা তাহলে বিপি নিতে পারি, রাইট? এখানে বিপি নিতে পারি না, এই যে বিপি, আর এখানে যদি বিপি নেই, বিপির অনুপাত কি আসবে, সিডি, বিপির অনুপাত আসবে সিডি। তো বিপি নিয়ে কি করব, দেখো এই যে বিপি, হ্যাঁ আবার এরপরে একটা স্টেপে পিডি আসবে, বিপি আর পিডি যোগ হলে বিডি আসবে, তাহলে বিপি নিতে অসুবিধা নেই, বোঝা গেল? তাহলে এখান থেকে নিলাম আমি বিপি, এখানে নিলাম বিপি, এই যে এখান থেকে এই যে বিপি, আর এখানে আসবে অনুরূপভাবে সিডি, এই যে সিডি, রাইট? এখন কথা হলো আমরা এটাও তো নিতে পারতাম এ আর পি, এই যে এই কোণের মধ্যবিন্দু আর এই কোণের মধ্যবিন্দু নিতে পারতাম, তাহলে এপি, আর এখানে আসতো এ আর ডি, এডি। কিন্তু দেখো এপি দিয়ে আমাদের বিপরীত বাহু আসবে না, কর্ণও আসবে না, কাজেই ওইটা নিয়ে আমরা করব না। আমরা কিন্তু তিনটা অনুপাত লিখতে পারি, তিনটা বাহু, প্রত্যেকটা ত্রিভুজের তিনটা করে বাহু আছে, কাজে তিনটা অনুপাত দিতে হয়, এত ইকুয়াল টু এত ইকুয়াল টু, ওই যে ওই দুইটা লিখতে পারি, কিন্তু দরকার নেই, কেন ওইটা আমার কোনো কাজে আসবে না, এপি দিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। সো এই পর্যন্ত। এবার আমরা একটু আর গুণন করতে চাই, আর গুণন। দেখো তো আর গুণন করো, এসি ইনটু বিপি ইকুয়াল টু এবি ইনটু সিডি। মজার বিষয় একটু লক্ষ্য করো, ডান পাশের একটা অংশ চলে আসছে, লক্ষ্য করো, তাই না? তো এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিতে পারি, 1 নম্বর দিয়ে দিলাম। বাস, কোনটা থেকে আসছিলাম, এই যে এই কোণ আর এই কোণের মধ্যে ধরেছিলাম, রাইট? এখন এই কোণ আর এই কোণ আসছিল কোথা থেকে, ওই যে ওইখান থেকে, এই যে এখান থেকে আসছিল, দেখো এই অঙ্কন অনুসারে এইখান থেকে এটা আসছিল উভয় পক্ষে বিএসি করে। এখন এই বিএসি কোণ দিয়ে এটার ত্রিভুজ বানাবো, কি করব, এবিসি ত্রিভুজ, আর ওইটার ত্রিভুজ পিএডি বা এপিডি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণী প্রমাণ করতে চাই, রাইট? এখন আমরা লিখব যে ত্রিভুজ এবিসি, আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিএডি এই দুইটা ত্রিভুজে অনুরূপভাবে দেখো, তাহলে এই দুইটা ত্রিভুজে এই দুইটা ত্রিভুজ ধরেছি, দেখো চিত্রে আছে এই দুইটা ত্রিভুজে আছে না, এই যে এবিসি ত্রিভুজ আর এই যে পিএডি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজে আমরা সদৃশ্য কোণ প্রমাণ করতে চাই। তাহলে এবিসি ত্রিভুজের বিএসি কোণ ইকুয়াল টু পিএডি ত্রিভুজের পিএডি কোণ, এটা তো নিতেই পারি, তো নিয়ে নিই, হ্যাঁ বিএসি কোণ, এই যে বিএসি কোণ ইকুয়াল টু পিএডি কোণ, রাইট?
এই যে একটা নিলাম, নিতে হবে কয়টা? তিনটা। এবিসি ত্রিভুজের আর কোন কোন এখানে আছে? এই যে আছে এসিবি কোণ, এই যে পেয়ে গেছি এসিবি কোণ, আর এটাও ওই এডিপি ত্রিভুজেরই একটা কোণ, রাইট? তাহলে আমরা লিখতে পারি এসিবি ইকুয়াল টু এডিপি, এটাও নিতে পারি এসিবি কোণ, এসিবি কোণ ইকুয়াল টু এডিপি কোণ, রাইট? এই যে এটা নিলাম। তাহলে অবশিষ্ট তো লিখতেই পারো, কোনো চিন্তা নাই। দেখবো এবিসি ত্রিভুজের এ আর সি মাঝখানে গেছে, বি এর কোনো মাঝখানে যায় নাই, বি কে মাঝখানে নিয়ে লিখি এবিসি কোণ, এবিসি কোণ। আর ওদিকে পিএডি ত্রিভুজের এ গেছে মাঝখানে, ডি গেছে মাঝখানে, পি কখনো মাঝখানে যায় নাই, পি কে মাঝখানে দিয়ে লিখি এপিডি, এপিডি। বাস, এখানে অবশিষ্ট কথাটা লিখবো, সরি এখানে কিন্তু অবশিষ্ট কথাটা লিখে অবশিষ্ট আমরা কি লিখবো? এপিডি বা ডিপিএ, যাই বলো। এই এবার আমরা বলতে পারি যে এই ত্রিভুজের তিনটা কোণ আর ওই ত্রিভুজের তিনটা কোণ সমান হয়েছে, সুতরাং এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। সুতরাং এখন অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিএডি সদৃশকোণী, এটা আমরা বলতে পারি সদৃশকোণী। এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেছে, সুতরাং তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন অনুরূপ বাহু ধরে নেই, দেখো এটার মধ্যবিন্দু আছে এ আর এই কোণের মধ্যবিন্দু আছে সি, তাহলে এসি নিতে পারি, এসির সাথে নিতে হবে তাহলে এডি, তো নিতেই পারি এসির সাথে এডি। তাহলে আমরা লিখবো অতএব এসি বাই এডি, এই যে এসি অনুপাত এডি। আর দুইটা নিব, আর দুইটা কি নিতে পারি? এখানে যদি আমি বিসি নেই তাহলে এখানে আসে পিডি, তো পিডি তো নিতেই পারি, এই যে পিডি, কারণ এখানে বিপি আসছে, বিপির সাথে পিডি যোগ হয়ে কিন্তু বিডি আসবে, কর্ণ আসবে, সুতরাং এটা আমি নিতেই পারি। তাহলে বিসি এর সাথে নিব এই যে পিডি, রাইট? তাহলে বিসি বাই এই যে পিডি। এখন আমি ডান দিকে করছি, নিচে না করে ডান দিকে করছি, তোমরা নিচে নিচেই করবে। আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি এসি এর সাথে পিডি, দেখো যে এসি ইনটু পিডি, তাহলে লিখবো এসি ইনটু পিডি ইকুয়াল টু এদিকে কি এডি ইনটু বিসি বা বিসি ইনটু এডি, এই যে বিসি ইনটু এডি। লক্ষ্য করো এইটারে দিব আমরা 2। দেখো এক লক্ষ্য করলে ডান পাশে এবি ইনটু সিডি আছে, যেটা এই যে প্রমাণে এবি ইনটু সিডি আছে, আর 2 লক্ষ্য করলে ডান পাশে আছে বিসি ইনটু এডি, এই যে আছে বিসি ইনটু এডি, রাইট? তো বাম পাশে আমাদের কি আসবে? এসি ইনটু বিপি আছে, আর এখানে আছে এসি ইনটু বিপি, যোগ করলেই পাওয়া যাবে, তাই না? তাহলে 1 আর 2 আমরা যোগ করে নিই। এখন আমরা এই দিকটা মুছে ফেলতে পারি, আর কাজে লাগবে না। এখন এই দিকে মুছে নিয়ে আমরা এই দুইটা সমীকরণ যোগ করে দেব। তাহলে এই পাশে মুছে দিই আমরা, এই পাশে মুছে দিয়ে ওই দুইটা সমীকরণ জাস্ট যোগ করে দিলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। মানে আসলে খুব একটা কিন্তু তেমন কিছু হয়নি, মনে হচ্ছে যেন অনেক লিখছি, কিন্তু আসলে ছোট ছোট লাইন, কিন্তু অনেক লেখা না, কমই লেখা আসলে। 1 আর 2 যোগ করে দেই, তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। বাস, দেখি তাহলে 1 এর বাম পাশে আছে কি? এসি ইনটু বিপি, যোগ 2 এর বাম পাশে কি আছে? এসি ইনটু পিডি, এসি ইনটু পিডি। দেখো ঠিক আছে কিনা? ইকুয়াল টু 1 এর ডান পাশে আছে এবি ইনটু সিডি, দেখো এবি ইনটু সিডি, এই যে 1 এর ডান পাশে এবি ইনটু সিডি, আর 2 এর ডান পাশে আছে বিসি ইনটু এডি, যোগ বিসি ইনটু এডি। লক্ষ্য করো আমাদের যা প্রমাণ করতে হবে, এই যে এখানে লিখেছিলাম চিত্রের নিচে, এইটা প্রমাণ করতে হবে। এইটার এই ডান পাশের অংশটুকু অলরেডি আমাদের ডান পাশে চলে আসছে, রাইট? এই যে দেখো ডান পাশের অংশটুকু অলরেডি ডান পাশে চলে আসছে, কারণ বাম পাশে যদি আমরা মিলাতে পারি, বাম পাশে কি এসি ইনটু বিডি, এসি আছে, বিডি আমাদের আসবে। দেখো আমরা এসি কমন নিতে পারি, এখান থেকে আমরা এসি কমন নিতে পারি। এসি যদি কমন নেই, এখানে হয় বিপি প্লাস পিডি, রাইট? এই যে দেখো, আর ডান পাশে যা আছে তাই এবি ইনটু সিডি প্লাস বিসি ইনটু এডি, সরি বিসি ইনটু এডি। এখন দেখো এই যে এসি লিখলাম, বিপি আর পিডি যোগ করো, দেখো এই যে বিপি আর এই যে পিডি যোগ করলে কি বিডি, তাহলে এখানে আমি লিখতে পারি বিডি, এসি ইনটু বিডি ইকুয়াল টু যা আছে ডান পাশে হুবহু লিখে দেই এবি ইনটু সিডি প্লাস বিসি ইনটু এডি। প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে না? এই আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। খুব কিন্তু বড় করি নাই, কিন্তু দেখো তুমি যদি স্টেপ বাই স্টেপ এভাবে যদি তুমি শিখো, এই যে 2 নং পর্যন্ত একটা স্টেপ দিলাম, এই যে 3 নাম্বার স্টেপটা মনে করো এই 2 নং পর্যন্ত দিয়ে দিছি, আর এই যে যোগ করার স্টেপটা 4 নং স্টেপ।
চারটা স্টেপ যদি তুমি আলাদা আলাদা ভাবে কল্পনা করো, আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করো, তাহলে খুব সহজ, তাই না? অন্যরকম করে চিত্র এঁকেও কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। অন্যরকম করে চিত্র কি, এখানে এ বিন্দুতে এই কোণগুলো এভাবে নিয়েছি, এটা বি বিন্দুতে নিয়ে করা যেতে পারে। তোমরা ভিন্ন রকম করে চিত্র এঁকে প্র্যাকটিস করবে। কারণ কি, এভাবেই পরীক্ষাতে দিবে এমন কোনো কথা নেই। তুমি যদি পরীক্ষার কথা ভাবোই, তাহলে তোমাকে বিভিন্ন রকম করে চিন্তা করতে হবে। কারণ কি, সৃজনশীল পরীক্ষায় হুবহু বইয়ের মতো করে দিবে এমনটি আশা করা ঠিক না। কাজেই তোমরা বুঝেছো, এখন ভিন্ন ভিন্ন রকম করে চিত্র এঁকে ভিন্ন রকম করে তুমি করবা। এই লেটার গুলাও ভিন্ন রকম করে নিবা, এবিসি না নিয়ে পিকিউআর নিয়ে করলা, পিকিউআরএস, তাই না? এভাবে নানা রকম করে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। এবং যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, দেখবে এটা একেবারে জলের মতো সহজ হয়ে গেছে। আশা করি তোমরা তা করবে।